আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আসাদিয়া বেনাজির, আমি রিদওয়ানা বিনতে জলিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ৮ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান এখন সংবিধান সম্মত। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচন তাই শেখ হাসিনা সরকারের অধীনেই হয়েছে। তবে এই বিধানটি সংবিধানে ছিল না। আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয়ে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়। এর মাধ্যমে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধান নিয়ে আসে তৎকালীন শেখ হাসিনা সরকার। পাশাপাশি সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয়া হয় জাতির পিতা হিসেবে। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর জায়গায় করা হয় ৫০। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন। পঞ্চদশ সংশোধনী একটা প্যাকেজ, যদি পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হয় তাহলে পুরোটাই হবে। তারপর আমরা যদি জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, এটা অন্তর্ভুক্ত হবে পরবর্তী সংশোধনীর মাধ্যমে। শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। খান আলামিন, আরটিভি, ঢাকা। ১২ সিটি কর্পোরেশন সহ ৩২৩ পৌরসভার মেয়র, ৪৯৪ উপজেলা এবং ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তবে এখনই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হচ্ছে না বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। শূন্য হওয়া পদগুলোতে ডিসি এবং ইউএনওদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিস্তারিত দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে দেখব। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রায় সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যান। মুখ থুবড়ে পড়ে নাগরিক সেবা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের আতিকুল ইসলাম, চট্টগ্রামের রেজাউল করিম চৌধুরী, খুলনার তালুকদার আব্দুল খালেক, রাজশাহীর AHM খায়রুজ্জামান লিটন, সিলেটের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, কুমিল্লার তাহসিন বাহার সূচনা সহ কাউকেই ৫ আগস্টের পর দপ্তরে দেখা যায়নি। এমন বাস্তবতায় ঢাকার ২ সিটি সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করেছে সরকার। তাদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। আমরা র্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব। এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। এছাড়া ৪৯৪ উপজেলার চেয়ারম্যানকে অপসারণ করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদ হারানো চেয়ারম্যানদের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এদিকে আরেক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভা মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া।
পরবর্তীতে পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা জানান, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছে না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কিরকম আছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। শেখ হাসিনা সরকারের 16 বছরে দেশ থেকে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে। এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি বিভিন্ন জায়গায় গোলযোগ করে বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউএর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নেটের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। আমির খসরু জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে। অর্থনীতি, ভঙ্গুর খাত, রপ্তানি সহ নানা বিষয়ে আলোচনার কথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা সরকারের 16 বছরে দেশ থেকে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে। যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 25তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় যোগ দেন ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, গণঅভ্যুত্থানে দেশ স্বাধীন হলেও স্থিতিশীল হয়নি, তাই বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে হবে দেশ সংস্কারে। আমরাও সংস্কারে একই ধরনের, আমরা দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথাবার্তা আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। নেতিবাচক কোনো কথা বলে রাষ্ট্র সংস্কারের বিপত্তি না ঘটাতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ক্ষমা চেয়ে নিতে চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ন্যূনতম 3 বছর চাওয়া হয়েছে। বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন যে এই বিষয়গুলোতে আদেশও চাওয়া হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আশকারায় ব্যাংক দখল, লুটপাট আর অর্থ পাচারের আরেক খলনায়ক এস আলম গ্রুপ। প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক সহ দেশের 7টি ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক বাণিজ্যিক গোষ্ঠীটি। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাটের পাশাপাশি সিঙ্গাপুরে 1 লাখ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। আর্থিক খাত ধ্বংসকারী এস আলম গ্রুপের এসব কেলেঙ্কারির চুম্বক অংশ তুলে ধরছেন সেলিম মালিক।
2017 সালের 5 জানুয়ারি দেশের ব্যাংক খাতের অবিস্মরণীয় দিন। দ্য ইকোনমিস্টের অনুসন্ধানে এদিন সামরিক গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা তৎকালীন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালককে ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনা সদরে তুলে আনেন, বাধ্য করেন পদত্যাগ করতে। এর কয়েক ঘন্টা পরে সভা ডেকে এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় ও গ্রাহকের বিশ্বস্ত ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের বিনিয়োগ 10,414 কোটি টাকা। আইন অনুযায়ী দেশের সব শাখা মিলিয়ে গ্রুপটি ঋণ নিতে পারবে সর্বোচ্চ 2,500 কোটি টাকার কিছু বেশি। কিন্তু গত 7.5 বছরে ইসলামী ব্যাংকে হরিলুটের আখড়ায় পরিণত করে এস আলম গ্রুপ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের এক খাতুনগঞ্জ শাখাতেই এস আলমের ঋণ 67,000 কোটি টাকা। 1,562 কোটি টাকা ফান্ডেড ঋণ নেওয়ার অনুমতি থাকলেও গ্রুপটি তুলে নেয় 22,000 কোটি। আইন ভেঙে 1,042 কোটি টাকা নন ফান্ডেড ঋণ সীমার বিপরীতে লুট করে 45,000 কোটি টাকা। এছাড়া এস আলম গ্রুপের কোম্পানিগুলো চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকার বিভিন্ন শাখা মিলিয়ে আরও ঋণ নেয় 36,680 কোটি টাকা। 2017 সালে ইসলামী ব্যাংক দখলের প্রায় 9 মাসের মাথায় একই কায়দায় সোশ্যাল ইসলামী ব্যাংকের দখলও নেয় এস আলম গ্রুপ। ওই সময় ব্যাংকটির বিতরণ করা মোট ঋণ ছিল প্রায় 20,000 কোটি টাকা, যা এখন বেড়ে হয়েছে প্রায় 35,000 কোটি। নতুন 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার বড় অংশই তুলে নেয় এস আলম গ্রুপ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এভাবে নানা কৌশলে আরো 5টি ইসলামিক ধারার ব্যাংক নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। লুটপাটের ফাঁদে পড়ে যেগুলো এখন পরিচালন অর্থের ঘাটতিতে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি প্রায় 8,500 কোটি টাকা, ইসলামী ব্যাংকে 7,128 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 4,243 কোটি, ইউনিয়ন ব্যাংকের ঘাটতি প্রায় 3,000 কোটি। এছাড়া গ্লোবাল ইসলামী ও কমার্স ব্যাংকের ঘাটতি 1,038 কোটি টাকা। শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে কেন্দ্র ব্যাংকের নাকের ডগায় বসে এস আলম গ্রুপ কেবল একের পর এক ব্যাংক খালি করে ক্ষান্ত হয়নি, এর বড় একটি অংশ পাচার করেছে বিদেশে। গণমাধ্যমের তথ্যে গত 1 দশকে সিঙ্গাপুরে অন্তত 2টি হোটেল, 2টি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস সহ বেশ কিছু সম্পদ কিনেছে, যার আর্থিক মূল্য প্রায় $1 বিলিয়ন বা 1 লাখ কোটি টাকার বেশি। অবৈধ উপায়ে এত সম্পদ উপার্জন করেও শেষ পর্যন্ত রক্ষা হচ্ছে না এস আলম গ্রুপের। বিভিন্ন সূত্র মতে ইসলামিক ব্যাংক সহ এই গোষ্ঠীর প্রায় সবগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেলিম মালিক, RTV, ঢাকা। এই বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন 6 ব্যাংকের ঋণ বিতরণে সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে 5 কোটি টাকার বেশি ঋণ দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ এবং সীমার বেশি ঋণ আছে তা নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্ত জানিয়ে 6টি ব্যাংককে চিঠি দিয়েছে। এদিকে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় 8 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়। এদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, 5 জন উপব্যবস্থাপনা পরিচালক এবং বাকি 2 জন 2টি বিভাগের প্রধান। সম্প্রতি ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘ তদন্ত দল আসছে। তাদের সব ধরনের সহায়তা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। রিপোর্ট করছেন তানভীর শোভন। অবশ্যই বলবো কি, আমার তো এমনি কান্না আসে কথা বলতে গেলে। ছেলেকে সাক্ষাৎ মৃত্যু উপত্যকা থেকে ফিরে আসতে দেখেও আত্মবিশ্বাস হারায়নি এসএসসি পরীক্ষার্থী নিশাতের বাবা মনির হোসেন। কেয়ারটেকারের চাকরি করে কোনো মতে সংসার চালানো বাবা স্বৈরাচারের পতনে যেন হেরেও জিতে গেছেন। তো কান্না তো বিষয় না, যে দেশটা যে আমার ওই স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, এই জন্য আমি খুব গর্বিত। আমি গর্বিত বাবা, এই জন্য আমি খুবই গর্বিত, কারণ আমার ছেলের রক্ত গেছে, তাতে আমার দুঃখ নাই। আমার ছেলের গাও শুকিয়ে গেছে, একদিন ভালো হবেই। আন্দোলনের সময় মৃত্যু উপত্যকা থেকে যান নিয়ে ফেরা অনেকেই এখনো চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। সকালে আহত এসব রোগীদের দেখতে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস ধরে নাম, স্থান,
যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। পুনর্বাসনের পাশাপাশি আন্দোলনের সময় ঘটা সব ঘটনার তদন্তেরও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, দ্রুতই দেশে আসছে জাতিসংঘের একটি তদন্ত দল। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইস্যু থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে। মানে ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কি ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কি ধরনের হেল্প করবে, এই তিনটা ব্যাপারে আলাপ হয়েছে। তবে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সচিবালয়ে আসা বিদেশি অতিথিরা। সুমন তানভীর, RTV, ঢাকা। রেলের টিকিট নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হবে, পাশাপাশি কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সকালে রেল সেক্টরে ভবিষ্যৎ করণীয় শীর্ষক বৈঠকে একথা জানান তিনি। বৈঠকে রেলের টিকিট কালোবাজারি রোধ, সময় মতো ট্রেন ছাড়ার ব্যবস্থা মনিটরিং জোরদার করা, রেলের জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। রেল সচিব MA আকমল হোসেন আজাদ, রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী, রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা চলবে না, আগে চলছে, এটা চলতে পারে না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নম্বরগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে, এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা। সরকারের পতনের পর থেকে রাজধানী যেন পরিণত হয়েছে বিভিন্ন সংগঠনের দাবি আদায়, বিক্ষোভ, সমাবেশ আর মানববন্ধনের নগরে। সকাল থেকে সচিবালয়, শাহবাগ, পান্থপথ সহ বেশ কয়েকটি পয়েন্টে রাস্তা বন্ধ করে আন্দোলন করেন গুম হওয়া মানুষদের পরিবার আর চাকরি জাতীয়করণের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা। পথে নামেন ব্যবসায়ীরাও। ফলে দিনভর তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। আমি আমার বাবাকে ফিরে আনতে চাই, এটাই আমার দাবি। এছাড়া আমার আর কোনো দাবি নেই। বাবার খোঁজে সচিবালয়ের সামনে কন্যা মুনতাহা। বয়স তখন 3 বছর থাকলেও বাবার সাথে বলা শেষ কথাগুলো এখনো মনে আছে তার। 2015 সালে আমার সাথে শেষ কথা হয়েছে, এরপর আর কথা হয় নাই। 2015 সালে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার পর আজও ফিরেনি মাজহারুল ইসলাম। আমরা এই যে মিন্টু রোড আইতাছি যাইতাছি, যত থানায় হাইকোর্টে মামলা করছি, অনেক কিছু করছি, আমার ছেলের কোথাও খোঁজাখুঁজি করে পাই না। মাজহারুলের মতো গত 15 বছরে গুম হওয়া মানুষদের খোঁজ পেতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন স্বজনরা। সচিবালয়ের সামনে চাকরি রাজস্বকরণের দাবিতে বিক্ষোভ করে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তারা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদেরকে সকল কাজ, আমাদের বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য সকল কাজ আমরা করি, কিন্তু আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে রাজস্বতে নেয়নি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের IGA ও তথ্য আপা প্রকল্পের কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যদের দাবিও চাকরি রাজস্বকরণের। জাতীয়করণের দাবি আমরা মামলা করছি, মামলাতে আমাদের রায় হয়েছে। 2011 সালে সরকার প্রজ্ঞাপন জারি করছে, আমাদের সেই দাবিটা সরকারের বাস্তবায়ন করে। আমরা চাই আমাদের এই দক্ষ যত জনবল আছে, এই দক্ষ জনবল নিয়ে আমরা রাজস্বে যেতে চাই, এটাই আমাদের দাবি, একটাই দাবি শুধুমাত্র আমাদের। অবস্থান নেন 2009 সালে বিডিআর বিদ্রোহের সময়ে ট্রেনিংয়ে থাকা সদস্যরাও। 14-15টা বছর আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করেছি, কেননা আমরা অত্যন্ত মেধা এবং যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও বিভিন্ন বাহিনীতে যখন পরীক্ষা, রিটেন এবং দক্ষতার সঙ্গে এলাও হয়েছি, তখন আমাদের জানানো হয়েছে আপনারা এখানে ভর্তি হতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনারা বিডিআর 76তম ব্যাচের সৈনিক। এই একটা তকমা দিয়ে আমাদের বিভিন্ন প্রশাসন থেকে বিতাড়িত করা হয়েছে। রাজধানীর শাহবাগে একপাশে সড়ক অবরোধ করে চাকরি রাজস্বকরণের দাবি জানান কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা। অপর পাশে মানববন্ধন করেন পরিবার পরিকল্পনার পেইড পিয়ার ভলান্টিয়াররা।
বসুন্ধরা শপিং মলের সামনে ভাড়া কমানো সহ আরও কিছু দাবিতে আন্দোলন করেন ব্যবসায়ীরা। আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে পদোন্নতি, বৈষম্য নিরসন সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছেন বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা। 15তম ব্যাচ মাত্র 4th গ্রেডে চাকরি করে, ভিত্তি পদে 14 বছর অতিক্রম করার পরও তারা প্রমোশন পায়নি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়কে নেমে আসায় রাজধানীর সড়কে তীব্র যানজট দেখা দেয়। চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। শরীয়ত খান, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে মিরপুরের শিক্ষার্থী আলভি হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 27 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে পরিবার। এদিকে চট্টগ্রামে কলেজ ছাত্র আকরাম হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 108 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া গুলি করে হত্যার দায়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মামলা হয়েছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে দেখব। কোটা সংস্কার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের নির্দেশে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করে পুলিশ। এতে মৃত্যু হয় প্রায় 6 শতাধিক ছাত্র জনতার। এই হত্যার দায়ে এরই মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হচ্ছে। মিরপুরের শিক্ষার্থী আলবিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 27 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে পরিবার। এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনকেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুরে লিটন হাসান লালু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 148 জনের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার। এদিকে কুমিল্লার কোটবাড়িতে মাসুদ মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি মেয়র তাসনিন বাহার সূচনা সহ 62 জনের নাম উল্লেখ করে সদর দক্ষিণ থানায় মামলা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সাভার, নোয়াখালীতে শেখ হাসিনাকে প্রধান আসামি করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 5 জন। রোববার মধ্যরাতে জেলার সলঙ্গা থানার হাটি কুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি মাইক্রোবাস মধ্যরাতে হাটি কুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা 4 জনের মৃত্যু হয়। ইন্টারনেট সেবা প্রদানকারী ISP ব্যবসার অধিকার প্রদান সহ বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াব। রাজধানীর আগারগাঁও BTRC ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে বক্তব্য দেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী। এ সময় 7 এর 6 ধারাসহ BTRC প্রণীত সব বৈষম্যমূলক আইন বাতিল, পাইরেসির মাধ্যমে পরিবেশিত দেশি বিদেশি সম্প্রচার বন্ধ, OTT, IPTV সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পরিবেশিত টিভি চ্যানেল এবং ভিডিও স্ট্রিমিং বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং বাতিলকৃত ISP লাইসেন্স পুনর্বহালের দাবি জানান তারা। মেয়াদোত্তীর্ণ নকল ও ভেজাল পণ্য বিক্রির দায়ে রাজধানীর খিলগাঁওয়ে কয়েকটি দোকানকে 25,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, সরবরাহ স্বাভাবিক রাখা ও ভেজাল পণ্য তদারকির অংশ হিসেবে খিলগাঁও রেলগেট এলাকায় এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে সহায়তা করে শিক্ষার্থীরা। এ সময় বিক্রমপুর বেকারিকে 10,000, পোলক বেকারিকে 5,000 ও আমাদের বাজার সুপার শপকে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। এখানে কিছু প্রোডাক্ট আছে বাইরের প্রোডাক্ট, সেগুলো যথাযথ পদ্ধতি মেনটেন করে এখানে আসে নাই, অবৈধ প্রক্রিয়ায় প্রক্রিয়াকরণ করা হয়েছে এবং কিছু পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কোনো তথ্যই দেওয়া নাই। রসিদ রাখে না, মূল্য তালিকা নাই কাঁচা খুচরা দোকানগুলোতে, এটাই হলো মূল সমস্যা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
আজ শিকাগোতে শুরু হবে ডেমোক্রেটিক দলের 4 দিনব্যাপী জাতীয় কনভেনশন। অনুষ্ঠানের প্রথম দিন সোমবার রাতে কনভেনশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ও বুধবার ভাষণ দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন। আর সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার রাতে কামালা হ্যারিসের ভাষণের মধ্য দিয়ে। সম্মেলনের আগের দিন প্রকাশিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সমর্থন জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। রোববার এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট এবং ইপসোসের সম্মিলিত জরিপে নিবন্ধিত ভোটারদের 51% সমর্থন পেয়েছেন কামালা হ্যারিস। অপরদিকে 45% সমর্থন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনের 11তম দিনে স্বপ্রণোদিত হয়ে একটি মামলা গ্রহণ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অপর 2 সদস্য হলেন বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। 9 আগস্ট ভোরে আরজি কর হাসপাতালে 4 তলার সেমিনার কক্ষে এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। রাতে হাসপাতালে দায়িত্ব পালন শেষে এই নারী চিকিৎসক সেমিনার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের শুরু করা বিক্ষোভ এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। কয়েকদিন ধরে চলা বিক্ষোভে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা যাচ্ছে। এবার খেলার খবর। ক্রিকেট। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিসিবি টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। দুপুরে ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিসিবি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ বিষয়ে কাল আইসিসির সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং। তবে বিসিবি সভাপতি পাপনের থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে বিস্তারিত। দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়া ক্ষেত্রেও চলছে দুর্নীতি বিরোধী নানামুখী সংস্কার। তবে সেটা করতে বিসিবি বা বাফুফের মতো সংস্থাগুলোই অন্যতম প্রধান অন্তরায় আইসিসি ও ফিফার নানা নিয়মের বেড়াজাল। সেসব নিয়মের মধ্যে থেকেই বিসিবি সংস্কারের পথে হাঁটছে। তবে তাতে পরিচালকদের স্বইচ্ছায় পদত্যাগ করার যে নিয়ম, সেটি হতে হবে সবার আগে। সে অনুযায়ী সোমবার সকালে পরিচালকদের মাঝে প্রথম পদত্যাগপত্র জমা দেন জালাল ইনুস। কিন্তু আহমেদ সাজ্জাদুল আলম ববি সহ কয়েকজন পরিচালক পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়েছেন। সেখানেই বিসিবিতে সংকট আরও ঘনীভূত হয়েছে। এমন সংকটময় সময়ে প্রথমবারের মতো বিসিবিতে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাকে পুরোটা সময় সঙ্গ দেন তামিম ইকবাল। ক্রীড়া উপদেষ্টা চলে গেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সিইও। তার কাছে জানতে চাওয়া হয় সার্বিক বিষয়ে, যদিও বেশিরভাগই উত্তর না দিয়ে এড়িয়ে যান সুজন। সিইও নাকি জানেন না সভাপতি পাপন কি করবেন। আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই। আমার লিমিটেশন বোঝেন, এর বাইরে আমার পক্ষে আসলে কিছু বলা সম্ভব না। আই হ্যাভ বিন ডিরেক্টেড যে এর বাইরে কিছু বলা যাবে না। মানে ইন দ্য সেন্স যে আমার বলা ঠিক হবে না। তবে বিশ্বকাপ আয়োজনে বিসিবি প্রস্তুত আছে বলে জানান তিনি। বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা কেটে গেলে আয়োজনে কোনো বাধা থাকবে না বলে মন্তব্য তার। প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি, এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন এন্ড এভরিথিং। মঙ্গলবার বিশ্বকাপ নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ একটি ভার্চুয়াল মিটিং আছে, যেখানে আলোচনা হবে আসন্ন টি-20 বিশ্বকাপের সার্বিক পরিস্থিতি নিয়ে। সেখানে বিসিবির হয়ে কে প্রতিনিধিত্ব করবেন এ বিষয়েও কিছু বলতে পারেননি বিসিবি সিইও। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।